নমস্কার। আজকে সকলকে ইগনু সব ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে ভারতীয় দর্শনের যে শাখাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৈশেষিক দর্শন, ন্যায় বৈশেষিক দর্শন। এবং ন্যায় বৈশেষিক দর্শনের আলোচনা প্রসঙ্গে আমি প্রথমে যেটি আলোচনা করব বৈশেষিক দর্শন নিয়ে। বৈশেষিক দর্শনের প্রথমেই আমি জানাবো যে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি কণাদ, এবং কণাদ নামক মুনি বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা। তিনি শস্য কণার দ্বারা জীবিকা নির্বাহ করার জন্য অনেকে এই ঋষিকে কণাদ নামে অভিহিত করেন। কণাদ মুনি উলুক নামেও পরিচিত। এই জন্য বৈশেষিক দর্শনকে ঔলুক্য দর্শনও বলা হয়। আসলে কণাদের আসল নামকে অনেকে আবার কাশ্যপ বলেছেন, এবং এইসব বিভিন্ন নামের মধ্যে কণাদ নামটি বেশি প্রচলিত। বিশেষ নামে একটি পদার্থ স্বীকার করার জন্য কণাদের দর্শনকে বৈশেষিক দর্শন বলা হয়। এটি অতি প্রাচীন দর্শন, এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে সম্ভবত এই দার্শনিক মতবাদ সর্বপ্রথম 300 খ্রিস্টপূর্বাব্দে প্রচারিত হয়। কণাদের বৈশেষিক সূত্র এই দর্শনের সর্বপ্রাচীন আকর গ্রন্থ। সূত্র গ্রন্থটির 10টি অধ্যায় আছে, এবং প্রত্যেক অধ্যায়ের আবার 2টি করে পরিচ্ছদ আছে। অনেকের মতে কণাদের বৈশেষিক সূত্র গৌতমের ন্যায় সূত্রের পূর্বে রচিত, এবং তা ব্রহ্মসূত্রের সমকালীন। আনুমানিক খ্রিস্টের পরবর্তী 5ম শতাব্দীতে রচিত প্রশস্তপাদাচার্যের পদার্থ ধর্ম সংগ্রহ বৈশেষিক সূত্রের আদি ভাষ্য। আবার তবে অনেকে বলেন যে পদার্থ ধর্ম সংগ্রহকে ভাষ্যের পরবর্তী স্বতন্ত্র গ্রন্থ রূপেই বিবেচনা করেন, কেননা প্রশস্তপাদ পদার্থ ধর্ম সংগ্রহ বৈশেষিক সূত্রকে যথাযথ অনুসরণ করেনি। যেমন কণাদের বৈশেষিক সূত্রে ঈশ্বরের উল্লেখ না থাকলেও পদার্থ ধর্ম সংগ্রহ না থাকলেও প্রশস্তপাদের পদার্থ ধর্ম সংগ্রহ গ্রন্থে ঈশ্বরের উল্লেখ আছে। সুতরাং বলা যেতে পারে যে কণাদের বৈশেষিক সূত্রে 3টি পদার্থের উল্লেখ থাকলেও পদার্থ ধর্ম সংগ্রহে আরো কয়েকটি পদার্থের উল্লেখ আছে। প্রশস্তপাদ ছাড়াও বৈশেষিক সূত্রের ভাষ্যকারের নামের উল্লেখ আছে। শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের 2টি টিকা থেকে জানা যায় যে লঙ্কাধিপতি রাবণ রাজা বৈশেষিক সূত্রের একটি ভাষ্য রচনা করেন। প্রশস্তপাদাচার্যের পদার্থ ধর্ম সংগ্রহের পর আরো অনেকে ভাষ্য রচনা করেন, যেমন শিবের বোমবতী, উদয়নের কিরণাবলী এবং শ্রীধরের ন্যায় কন্দলী প্রশস্তপাদ ভাষ্যের ওপর অতি প্রসিদ্ধ কয়েকটি ভাষ্য বা টিকা। বল্লভাচার্যের ন্যায় লীলাবতী এবং উদয়নের লক্ষণাবলীও বৈশেষিক ন্যায় দর্শনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে বৈশেষিক দর্শনকে ন্যায় দর্শনের আলোচনার অন্তর্ভুক্ত করেছেন। আমরা এবারে ন্যায় বৈশেষিক দর্শনের বিভিন্ন স্বীকৃত পদার্থ সম্পর্কে আলোচনা করব। প্রথমে বৈশেষিক মতে পদার্থ কথাটির আক্ষরিক অর্থ হলো পদের অর্থ।
পদস্য অর্থ পদার্থ, কোন পদের দ্বারা যে অর্থ নির্দিষ্ট বা প্রকাশিত হয় তাই হলো পদার্থ। বৈশেষিকরা পদার্থকে যথার্থ জ্ঞানের বিষয় বস্তু বলে অভিহিত করেছেন। পদার্থ হচ্ছে জ্ঞেয় ও অভিধেয়, যাকে জানা যায়, যার সত্তা আছে, তাই হলো পদার্থ। কাজেই সব পদার্থই জ্ঞানের বিষয় বা প্রমেয়। ভারতীয় দর্শনে বৈশেষিকরা যাকে পদার্থ বলেছেন, পাশ্চাত্য দর্শনে তাকেই ন্যায় নামে অভিহিত করা হয়। বৈশেষিক দর্শনকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ভাব পদার্থ আর একটা হচ্ছে অভাব পদার্থ। যে সকল অস্তিত্বশীল বস্তু আছে, মানে সকল অস্তিত্বশীল বস্তু হচ্ছে ভাব পদার্থ, আর সকল অনস্তিত্বশীল বা নাস্তিত্বমূলক বস্তু হলো অভাব পদার্থ। ভাব পদার্থ 6 প্রকার: দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ ও সমবায়। আর অভাব হলো 9 অর্থক পদার্থ। প্রথমে আমরা আসছি দ্রব্যের আলোচনায়। দ্রব্যের আলোচনায় প্রথমে বলা হচ্ছে যে দ্রব্য হলো গুণ ও ক্রিয়ার আধার এবং কোনো কার্যের সমবায়ী কারণ। দ্রব্যকে আশ্রয় করে গুণ ও কর্ম অবস্থান করে। দ্রব্য ছাড়া কখনো গুণ ও কর্ম পদার্থ। দ্রব্য যাবতীয় যৌগিক পদার্থকে দ্রব্য থেকে যাবতীয় যৌগিক পদার্থ উৎপন্ন হয় বলে দ্রব্যকে বস্তুর সমবায় বা উপাদান কারণ বলা হয়। যেমন বস্ত্র হলো একটি যৌগিক পদার্থ এবং সুতো হলো তার সমবায়ী কারণ। দ্রব্য 9 প্রকার: ক্ষিতি, তেজ, মরুত ও ব্রোম। আর দিক, কাল, আত্মা এবং মন। তাহলে প্রথম 5টি ক্ষিতি, তেজ, মরুত, ব্রোম, এই 5টি হচ্ছে পঞ্চভূত। এরা জড়বস্তু এবং এদের প্রত্যেকেরই এক একটি বিশেষ গুণ আছে। ক্ষিতির বিশেষ গুণ হলো গন্ধ, অপের গুণ হলো রস এবং তেজের গুণ রূপ এবং মরুতের হচ্ছে স্পর্শ আর বোমের গুণ হচ্ছে শব্দ। আমরা আমাদের 5টি বাহ্য ইন্দ্রিয় দিয়ে ওই বিশেষ গুণগুলোকে জানতে পারি। ক্ষিতি, তেজ ও মরুত, এই 4টি দ্রব্য নিত্য ও অনিত্য 2 হতে পারে এবং এদের পরমাণুগুলিও হচ্ছে নিত্য। এদের পরমাণুগুলিও হচ্ছে নিত্য, কিন্তু পরমাণু সংযোগে উৎপন্ন যৌগিক পদার্থগুলি হচ্ছে অনিত্য। আকাশ হচ্ছে পঞ্চম ভৌত দ্রব্য। আকাশ নিত্য, নিরংশ, অতীন্দ্রিয়, সর্বব্যাপী, অসীম এবং অনন্ত ও অবিভাজ্য দ্রব্য। দিক ও কালের সংখ্যা, পরিমাণ প্রভৃতি গুণ থাকলেও রূপ, রস প্রভৃতি এর বিশেষ গুণ নেই। আত্মা হলো চেতনা বা জ্ঞানের আধার। আত্মাকে দুটো ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা হচ্ছে বহু এবং পরমাত্মা হলো এক। এই পরমাত্মাই হলো ঈশ্বর। মন একটি অচেতন নিত্য দ্রব্য এবং এটি জীবের অন্তরেন্দ্রিয়, যার সাহায্যে আত্মা নিজের সুখ, দুঃখ, দেশ, প্রযত্ন প্রভৃতি অবস্থাকে প্রত্যক্ষ করে। মনের সংযোগ ছাড়া বাহ্য বা অন্তর কোনো প্রকার প্রত্যক্ষই সম্ভব নয়। মন অতি সূক্ষ্ম ও সূক্ষ্ম পরমাণু সদৃশ এবং মন একটি অতি সূক্ষ্ম পরমাণু সদৃশ একটি নিরংশ দ্রব্য। তাই মনকে প্রত্যক্ষ করা যায় না, তবে মনের অস্তিত্ব অনুমান করা যায়। যেমন হচ্ছে বাহ্য বস্তুর
বাহ্য বস্তুকে প্রত্যক্ষ করার জন্য যেমন বাহ্য ইন্দ্রিয়ের প্রয়োজন হয়, তেমনি জ্ঞান প্রভৃতি অন্তর বিষয়গুলিকে উপলব্ধি করার জন্য মনের প্রয়োজন হয়। কাজেই মনের অস্তিত্বকে অস্বীকার, মানে মনের অস্তিত্বকে সবসময় স্বীকার করতে হয়। এবং একাধিক বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা একাধিক প্রত্যক্ষ একই সময় উৎপন্ন হতে পারে না। যে ইন্দ্রিয়ের সঙ্গে মন যুক্ত থাকে, কেবলমাত্র সেই ইন্দ্রিয়ের দ্বারাই বস্তুর একটি বিশেষ গুণ প্রত্যক্ষ করা যায়। কাজেই বাহ্য বস্তুর জ্ঞান লাভের জন্য মনের অস্তিত্ব স্বীকার করতে হয়। দ্বিতীয়, যে বৈশেষিকরা যে দ্রব্যগুলি, যে পদার্থগুলি স্বীকার করেছে, 7 পদার্থ, মানে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় ও অভাব। এই 7টি পদার্থের মধ্যে প্রথমটি হলো দ্রব্য, যার আলোচনা এখন করলাম। এবার সেকেন্ড যে পদার্থটা তারা স্বীকার করছে বৈশেষিক দর্শনে, সেই সেকেন্ড মানে দ্বিতীয় পদার্থটি হলো গুণ। গুণ হচ্ছে এমন একটি অস্তিত্বশীল পদার্থ যা সবসময় কোনো দ্রব্যকে আশ্রয় করে থাকে এবং যার নিজস্ব কোনো গুণ বা ক্রিয়া নেই। গুণ সবসময় কোনো না কোনো দ্রব্যকে আশ্রয় করে থাকে, মানে দ্রব্যেই হচ্ছে গুণের আধার। যেমন সবুজ গুণটি কোনো না কোনো দ্রব্যকে অবলম্বন করে থাকে এবং দ্রব্য ছাড়া এই সবুজ গুণটির কোনো অস্তিত্বই নেই। সুতরাং গুণের নিজস্ব বলা যায় যে গুণের, দ্রব্য ছাড়া যেহেতু গুণের কোনো অস্তিত্ব নেই, সেহেতু গুণের কোনো নিজস্ব গতিও নেই। সুতরাং গুণ হলো দ্রব্যের একটা নিষ্ক্রিয় ধর্ম। বৈশেষিকরা 24টি গুণ স্বীকার করেন, মানে বৈশেষিক মতে গুণ হচ্ছে 24টি, 24 প্রকার গুণ তারা মানছে। যেমন হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, গুরুত্ব, দূরত্ব, স্নেহ, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, ধর্ম, অধর্ম ও সংস্কার। এইবারে বলা যায় যে এই যে রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ, এই 5টি গুণকে আমরা 5 প্রকার বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করে থাকি। কাজেই এই 5টি গুণ হলো আমাদের একটি ইন্দ্রিয় প্রত্যক্ষের বিষয়। যেমন চক্ষু দ্বারা রূপের, জিহ্বার দ্বারা রসের, নাসিকার দ্বারা গন্ধের, ত্বকের দ্বারা স্পর্শের এবং কর্ণের দ্বারা শব্দের প্রত্যক্ষ হয়। এই অর্থাৎ এই গুণগুলো আমরা এইভাবে ব্যক্ত করতে পারি যে রূপ মানে হচ্ছে ক্ষিতি, অপ এবং তেজ, এই 3টে দ্রব্যে রূপ থাকে। এবং পরেরটা হচ্ছে রস, রস হচ্ছে ক্ষিতি এবং অপ, এই 2টি দ্রব্যে রস থাকে। পরবর্তী হচ্ছে গন্ধ, গন্ধ হচ্ছে ক্ষিতি দ্রব্যকে আশ্রয় করে থাকে এবং অবস্থান করে, গন্ধ ক্ষিতি দ্রব্যে অবস্থান করছে। নেক্সট হচ্ছে স্পর্শ, স্পর্শ হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই 4টি দ্রব্যের মধ্যে স্পর্শ থাকে। আর শব্দ কেবলমাত্র বোম বা আকাশে থাকে। সুতরাং এই গেল যে বৈশেষিক দর্শনের 24টা গুণ। পরবর্তী যে পদার্থ তারা স্বীকার করছে সেটা হচ্ছে কর্ম। কর্ম হচ্ছে
এমন এক পদার্থ যেখানে যা দ্রব্যে অবস্থান করে অথচ যা কোনো গুণ নয় এবং যা সংযোগ ও বিভাগের প্রত্যক্ষ কারণ। অর্থাৎ কর্ম হলো জড় পদার্থের গতি ও ক্রিয়া। গুণের মতো কর্ম দ্রব্যকে আশ্রয় করে থাকে। কণাদ, মহর্ষি কণাদ তার বৈশেষিক সূত্রে কর্মের লক্ষণ প্রসঙ্গে বলেছেন যে যা দ্রব্যে আশ্রিত কিন্তু গুণ নয় এবং যা সংযোগ ও বিভাগের নিরপেক্ষ কারণ, তাই হলো কর্ম। কেননা অশ্বের গতি কর্ম পদার্থ, কারণ অশ্ব হচ্ছে দ্রব্য এবং অশ্বের গতি অশ্বকে আশ্রয় করে থাকে। সুতরাং অশ্বকে আশ্রয় করে থাকলেও গতি অশ্বের গুণ নয়, তা হচ্ছে অশ্বের ক্রিয়া বা কর্ম। সুতরাং গুণ সংযোগ ও বিভাগের একটা শর্তহীন কারণ হতে পারে না, কিন্তু কর্ম সংযোগ ও বিভাগের শর্তহীন কারণ হয়। গতির ফলে অশ্বটি অশ্বশালা থেকে নির্গত হয়ে দূরবর্তী কোনো প্রান্তরে উপস্থিত হলে অশ্বশালা এবং অশ্বের মধ্যে বিভাগ উৎপন্ন হয় এবং প্রান্তরের সঙ্গে অশ্বের সংযোগ উৎপন্ন হয়। কাজেই বলা হচ্ছে যে কর্ম হলো সংযোগ ও বিভাগের প্রত্যক্ষ কারণ। বৈশেষিকরা কর্মের আরেকটি লক্ষণ দিয়েছেন। তারা বলছেন যে যা সংযোগ ভিন্ন কিন্তু সংযোগের অসমবায়ী কারণ, তাই হলো কর্ম। যেমন বলা যেতে পারে যে হস্তের সঙ্গে দণ্ডের মানে হাতের সঙ্গে লাঠির সংযোগ হলে সেই সংযোগের সমবায়ী কারণ হয় হস্ত ও দণ্ড। সুতরাং এই সংযোগের উৎপত্তির মূলে হচ্ছে হস্তের ক্রিয়া বা কর্ম, অর্থাৎ হস্ত সঞ্চালন হয় এবং যা হস্তের সঙ্গে সমবায় সম্বন্ধে থাকে এবং ওই সংযোগের সমবায়ী কারণ হয়। এবং অনেকে আবার উল্লিখিত দুটি লক্ষণকে গৌরব দুষ্ট রূপে গণ্য করেন এবং কর্মের একটি লঘু মানে লক্ষণ দিয়ে তারা বলেছেন যে যা কর্মত্ব জাতি বিশিষ্ট তাই হচ্ছে কর্ম। অর্থাৎ কর্ম দ্রব্যে আশ্রিত হলেও সব দ্রব্যের কর্ম থাকে না, কিন্তু বিভু বা সর্বব্যাপী দ্রব্যের কর্ম থাকে না। আকাশ, দিক, কাল, আত্মা এগুলো অমূর্ত ও বিভু হওয়ায় তাদের স্থান পরিবর্তন হতে পারে না। কাজেই এইসব দ্রব্যের কর্ম বা ক্রিয়া নেই, কেবলমাত্র মূর্ত দ্রব্যেরই কর্ম থাকে। মানে পৃথিবী, জল, বায়ু, তেজ ও মন মূর্ত দ্রব্য হওয়ায় তাদের গতি বা কর্ম আছে। এই কর্মকে 5 ভাগে ভাগ করা হয়, মানে কর্মের 5টি রূপ, মানে কর্ম 5 প্রকার। প্রথমটা হচ্ছে উৎক্ষেপণ, দ্বিতীয় হচ্ছে অবক্ষেপণ এবং তৃতীয় হচ্ছে আকুঞ্চন, আর পরেরটা হচ্ছে প্রসারণ এবং পঞ্চম হচ্ছে গমন। এই 5 প্রকার কর্ম বৈশেষিক দর্শনে বৈশেষিকরা বলেছেন 5 প্রকার কর্মের কথা। প্রথমটা হচ্ছে উৎক্ষেপণ। উৎক্ষেপণ মানে হচ্ছে কোন দ্রব্যের ক্রিয়া যখন সেই দ্রব্যের সঙ্গে ঊর্ধ্ব দেশে সংযোগ স্থাপিত হয় এবং সেই ক্রিয়াকে বলে উৎক্ষেপণ। মানে যখন আমি একটা প্রস্তর মানে একটা পাথরকে ওপরের দিকে ছুঁড়ে দিলে যখন সে ক্রিয়াটি যখন করা হচ্ছে মানে প্রস্তর খণ্ডটির উৎক্ষেপণ ক্রিয়ার জন্যই সেটি ঊর্ধ্ব দেশের সঙ্গে যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় উৎক্ষেপণ। মানে দ্বিতীয়টি হচ্ছে অবক্ষেপণ। কোন দ্রব্যের
ক্রিয়া যখন সেই দ্রব্যের সঙ্গে অধোদেশের সংযোগ স্থাপিত হয়, মানে দ্রব্যের সঙ্গে অধোদেশের সংযোগ স্থাপিত হলে তখন সেই ক্রিয়াকে বলা হচ্ছে অবক্ষেপণ। অর্থাৎ যেমন কোনো পাথরের টুকরোকে পাহাড়ের ওপর থেকে নিচের দিকে গড়িয়ে দিলে তাহলে কি হচ্ছে, সেই যে নিচের দিকে যে পাথরের টুকরোটা গড়িয়ে আসছে সেই ক্রিয়াটাকে বলা হচ্ছে, মানে সেই টুকরোটা তখন ওই অবক্ষেপণ ক্রিয়ার জন্যই সেটি নিচের দিকে মানে অধোদেশের সঙ্গে সংযুক্ত হচ্ছে। এবারে 3 নম্বর হচ্ছে আকুঞ্চন। আকুঞ্চন মানে হচ্ছে যে ক্রিয়ার জন্য অধিক দেশ বিস্তৃত বস্তুকে অল্প দেশে আনা যায় তখন বস্তুর সেই ক্রিয়াটাকে বলা হচ্ছে আকুঞ্চন। যেমন আমরা হাতের 5টা আঙুলকে যদি মুষ্টিবদ্ধ করে ফেলি, সংকুচিত করি, তখন সেটা একটা মুষ্টিবদ্ধ হাত হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে আকুঞ্চন। আর পরবর্তী যে কর্ম সেটা হচ্ছে প্রসারণ। মানে আকুঞ্চনটা মুষ্টিবদ্ধ যদি হাত হয়, মুঠি হয়, তাহলে প্রসারণ যেটা যে ক্রিয়ার দ্বারা অল্প দেশ বিস্তৃত বস্তুকে আমি অনেক দেশে আনতে পারি তখন সেই বস্তুর ক্রিয়াকে বলা হচ্ছে প্রসারণ। মুষ্টিবদ্ধ যখন আঙুলগুলোকে যখন আমি উন্মুক্ত করে দিচ্ছি তখন সেটা অধিক দেশে প্রসারিত হচ্ছে, সুতরাং সেটাকেই বলা হচ্ছে প্রসারণ। এবং প্রসারণ ক্রিয়ার দ্বারা কচ্ছপ তার দেহকে প্রসারিত করতে পারে এবং প্রসারণ হচ্ছে আকুঞ্চনের বিপরীত প্রক্রিয়া। পরবর্তী যে প্রক্রিয়া মানে পরবর্তী যে কর্ম সেটা হচ্ছে গমন। গমন বলতে বোঝায় বস্তুর পরিবর্তনমূলক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা বস্তুর স্থানান্তর সম্ভব হয় তখন বস্তুর সেই ক্রিয়াকে বলা হচ্ছে গমন ক্রিয়া। যেমন হচ্ছে গমন ক্রিয়া এবং যেমন হচ্ছে গমন ক্রিয়া, যেমন হচ্ছে ভ্রমণ, রেচন, সঞ্চার মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, সেটাকেই বলা হচ্ছে গমন। ঊর্ধ্ব দিকে যেটা মানে হচ্ছে মানে এক স্থান থেকে আরেক স্থানে বস্তুর যে যাওয়া সেটাকেই বলা হচ্ছে গমন। সুতরাং কর্ম প্রত্যক্ষ গ্রাহ্য নয় এবং সুতরাং মনের কর্মের লৌকিক প্রত্যক্ষ হয় না, সুতরাং পৃথিবী প্রভৃতির কর্মই কিন্তু লৌকিক প্রত্যক্ষ হয়। পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে সেটি হচ্ছে সামান্য। সামান্য বলতে আমরা যেটা বুঝি হচ্ছে সামান্য বলতে সাধারণত বোঝায় এক জাতীয় বস্তুর সমান ধর্ম বা সাধারণ ধর্মকে বলা হচ্ছে সামান্য। যেমন রাম, শ্যাম, যদু প্রভৃতি ব্যক্তি মানুষের মধ্যে নানান পার্থক্য থাকলেও তাদের প্রত্যেকের মধ্যে এমন একটি ধর্ম সমানভাবে উপস্থিত আছে যার জন্য তাদের প্রত্যেককেই মানুষ বলা হয়, মানুষ পদবাচ্য হয়। তেমনি এই ঘট তেমনি হচ্ছে এই ঘট ওই ঘট প্রভৃতি বিভিন্ন ঘটের মধ্যে নানান পার্থক্য থাকলেও তাদের প্রত্যেকের মধ্যে একটি ধর্ম সাধারণভাবে উপস্থিত থাকে, তার জন্য তাদের প্রত্যেকেই ঘট পদবাচ্য হয়। সুতরাং বলা যেতে পারে যে এই সমান ধর্ম যা সাধারণ ধর্ম কেই বলা হচ্ছে সামান্য। অর্থাৎ প্রত্যেকের মধ্যে যে সমান ধর্মটা বর্তমান থাকে সেই ধর্মকেই বলা হয় মানে সামান্য। ন্যায় বৈশেষিক মতে এই জগতে বিশেষ বিশেষ বস্তু আর ব্যক্তি আছে এবং ওই সব বস্তুর মধ্যে সামান্য ধর্ম তেমনি আছে। যেমন রাম, শ্যাম, যদু, মধু প্রত্যেকটা বিভিন্ন মানুষের মধ্যে
ওই ব্যক্তিতে থাকা মনুষ্যত্ব সামান্য তার মধ্যে রয়েছে। যেমন এই ঘট, ওই ঘট ইত্যাদি নানান ঘট যেমন আছে, তেমনি ওই ঘটে উপস্থিত ঘটত্ব ধর্ম তার মধ্যে আছে। সুতরাং সামান্য স্বীকার না করলে এ মানুষ, ও মানুষ, আবার এটা ঘট, ওটাও ঘট, এই প্রকার প্রতীতি ব্যাখ্যা করা যায় না। এবারে আমরা দেখব যে সামান্য আর জাতির মধ্যে পার্থক্য কি। সামান্য হচ্ছে জাতি বা জাতি ধর্ম, কিন্তু ন্যায় বৈশেষিকরা সামান্য ও জাতির মধ্যে পার্থক্য করেছেন। তারা বলছেন যে জাতি হলে সেটা সামান্য হবেই, কিন্তু সামান্য হলে তা জাতি নাও হতে পারে। ন্যায় বৈশেষিক মতে সমান ধর্মরূপ পদার্থটি যখন নিত্য হয় এবং বিভিন্ন ধর্মীদের সঙ্গে সমবায় সম্বন্ধে থাকে, কেবল তখনই তাকে জাতি বলা যাবে। কাজেই জাতি হতে গেলে সমান ধর্মকে নিত্য হতে হবে এবং ধর্মীতে সমবায় সম্বন্ধে থাকতে হবে। এই অর্থে মনুষ্যত্ব সামান্যকে জাতি বলা যাবে না, কেননা মনুষ্যত্ব পদার্থটি হচ্ছে নিত্য এবং তা সকল মানুষের মধ্যে সমবায় সম্বন্ধে থাকে। তেমনি ঘটত্ব সামান্যটিও জাতি, কেননা ঘটত্ব পদার্থটি হচ্ছে নিত্য এবং তা ধর্মী ঘটে সমবায় সম্বন্ধে থাকে। কিন্তু ঘটাভাব, পটাভাব ইত্যাদি রূপ অভাব, যখন এটা হচ্ছে অভাব, এবং অভাব বললে সেই সব বিভিন্ন অভাবের সমান ধর্মরূপে যে অভাবত্ব থাকে তাকে সামান্য বলা গেলেও তাকে কিন্তু আর জাতি বলা যাবে না। সুতরাং কেননা সমান ধর্মরূপে যখন অভাবত্ব পদার্থটি বিভিন্ন অভাবে সমবায় সম্বন্ধে আর সেটি থাকে না। সুতরাং ন্যায় বৈশেষিক মতে অভাব কোনো কিছুর সমবায় কারণ হতে পারে না। সুতরাং বলা যেতে পারে যে এখানে যে সমবায় অভাব, ন্যায় বৈশেষিক মতে সামান্য কেবলমাত্র দ্রব্য, গুণ ও কর্ম, এই তিনটি পদার্থের অন্তর্ভুক্ত বস্তুগুলিতে থাকে। অপরপক্ষে বিশেষ সমবায় ও অভাব কখনো সামান্য বা জাতি হতে পারে না। এবং এই প্রসঙ্গে বলা যেতে পারে যে সামান্য বা জাতির শ্রেণী বিভাগের কথা, কারণ ন্যায় বৈশেষিকরা ব্যাপকতার দিক থেকে জাতিরূপ সামান্যকে তিনটে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে পরজাতি, দুই হচ্ছে অপরজাতি এবং তিন হচ্ছে পরাপরজাতি। প্রথমটা হচ্ছে ব্যাপকতম জাতি হচ্ছে পরাজাতি বা পরা সামান্য। পরাজাতি অপেক্ষা ব্যাপকতর জাতি নেই, যেমন হচ্ছে সত্তা মানে বিং, সত্তা, দ্রব্য, গুণ, কর্ম সব কিছুতেই এই সত্তা নামক জাতি আছে। আবার এমন কিছু ভাব পদার্থ থাকতে পারে না যা সত্তা জাতির অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয়টি হচ্ছে অপর জাতি। অপর জাতি হচ্ছে সর্বাপেক্ষা কম ব্যাপক যে জাতি, তাকে বলা হচ্ছে অপর জাতি বা অপরা সামান্য। অপর জাতি অপেক্ষা কম ব্যাপক জাতি নেই, যেমন হচ্ছে ঘটত্ব এবং পটত্ব। ঘটত্ব নামক জাতি কেবলমাত্র ঘটকেই অন্তর্ভুক্ত করে, অন্য কোনো কিছুকে নয়। কাজেই আবার পটত্ব জাতি কেবলমাত্র পটেই অন্তর্ভুক্ত হয়ে থাকে, অন্য কোনো কিছুর মধ্যে থাকে না। সুতরাং এই জন্য এই ঘটত্ব, পটত্ব এই জাতিগুলিকে সর্বাপেক্ষা কম ব্যাপক জাতি বলা হয়। এই জন্য এই জাতিগুলিকে বলা হচ্ছে অপরা জাতি বা অপর জাতি। তৃতীয়ত হচ্ছে পরাপর জাতি,
বা পরাপর সামান্য যে, তা হচ্ছে যে ব্যাপকতম জাতি এবং সর্বাপেক্ষা কম ব্যাপক জাতির মধ্যবর্তী, অর্থাৎ পরাজাতি এবং অপরা জাতির মধ্যবর্তী জাতি হচ্ছে পরাপর জাতি বা পরাপর সামান্য। যেমন দ্রব্যত্ব, দ্রব্যত্ব নামক জাতি সত্তা নামক জাতি অপেক্ষা কম ব্যাপক, কিন্তু আবার ঘটত্ব নামক জাতি অপেক্ষা বেশি ব্যাপক। সুতরাং এই ব্যাপকতম জাতি আর সর্বাপেক্ষা কম ব্যাপক জাতির যে মধ্যবর্তী জাতি, সেটাই হচ্ছে পরাপর জাতি বা পরাপর সামান্য বলা হয় এই জাতিকে। এবারে আমরা আলোচনা করব জাতি বাধক নিয়ে। জাতি বাধক মানে হচ্ছে জাতিরূপ সামান্য হচ্ছে এক এবং অনেকানুগত, মানে অনেকে, মানে এমন ধর্ম যাদের আপাত দৃষ্টিতে জাতি বলে মনে হলেও সেগুলো আসলে জাতি নয়। অর্থাৎ যে লক্ষণ থাকার জন্য এইসব মানে এইসব ধর্মগুলিকে আর জাতি বলা যাবে না, তাকে, সেই লক্ষণগুলোকে বলা হচ্ছে জাতির বাধক। এবং আমরা দেখতে পাচ্ছি যে উদয়নাচার্য তার দ্রব্য ক্রীড়নাবলী গ্রন্থে তিনি এই প্রকার 6টি বাধকের কথা বলেছেন। প্রথম যে বাধকটি সেটা হচ্ছে ব্যক্তির অভেদ, অর্থাৎ কোন ধর্মের আশ্রয় যদি একাধিক না হয়ে একটি মাত্র পদার্থ হয়, তাহলে সেই ধর্মটি হয়ে যাচ্ছে, তখন তাকে আর মানে সেই ধর্মটি আর জাতি রূপে গ্রাহ্য হয় না। মানে কোন ধর্মের আশ্রয় যদি একাধিক না হয়, যদি একটা মাত্র আশ্রয় হয়, তখন সেটাকে আমরা জাতি বলতে পারবো না, ওটাকে বলা হয় ব্যক্তির অভেদ। সুতরাং ওই আকাশত্ব, কালত্ব এরা হচ্ছে জাতি নয়, কেননা আকাশত্বের আশ্রয় শুধু আকাশ, একাধিক নয়। সেই জন্য আকাশত্ব, কালত্ব এই প্রভৃতি আপাত দৃষ্টিতে এগুলিকে আমরা জাতি বলে মনে হলেও এগুলো এই ব্যক্তির অভেদ, এই লক্ষণ থাকার জন্য এটিকে আর জাতি বলা যায় না, এটাকে জাতির বাধক বলা হয়। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে পরবর্তী যে জাতি বাধক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুল্যত্ব। তুল্য কথার মানে হচ্ছে সমান সমান, মানে বেশিও নয় আবার কমও নয়। অর্থাৎ দুটি জাতির আশ্রয় যদি তুল্য, মানে দুটি জাতির আশ্রয় যদি সমান সমান হয়, তাহলে সেখানে একটি জাতি স্বীকৃত হয় আর একটি হয় না। এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে তুল্যত্ব হবে এখানে জাতির বাধক। যেমন ঘটত্ব, কলশত্ব দুটি ভিন্ন জাতি, এদেরকে বলা যাবে না, কারণ তাদের আশ্রয় দ্রব্য হচ্ছে সমান সমান। ঘটত্ব যে কয়টি বস্তুকে আশ্রয় করে থাকে, কলশত্ব সেই বস্তুকে, সেই কয়টি বস্তুকেই আশ্রয় করে থাকে। সুতরাং এখানে জাতি বাধক তুল্যত্ব লক্ষণের জন্য ঘটত্ব ও কলশত্বকে আর দুটি ভিন্ন জাতি না বলে এদেরকে একই জাতি বলতে হয়। সুতরাং তুল্যত্ব লক্ষণ এক্ষেত্রে ঘটত্ব জাতির বা কলশত্ব জাতির বাধক হবে। পরবর্তী যে জাতি বাধকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংকর। মানে দুটি ধর্ম এখানে ক্ষেত্র বিশেষে পরস্পরের অভাবের অধিকরণে থাকে, আবার ক্ষেত্র বিশেষে একই অধিকরণে থাকে। পরস্পরের অধিকরণে থাকছে, আবার ক্ষেত্র বিশেষে এরা একই অধিকরণে থাকলে তাহলে এদেরকে বলা হচ্ছে জাতি, মানে তাদের তাহলে এদের মধ্যে সংকর দোষ হচ্ছে। এবং এই সংকর দোষ থাকলে দুটি ধর্মের কোনো একটিকেও জাতি বলা যাবে না। যেমন ভূতত্ত্ব ও মূর্তত্ব ধর্মের কোনোটিই হচ্ছে জাতি নয়। ভূতত্ত্ব হচ্ছে পঞ্চভূতের সাধারণ ধর্ম, পঞ্চভূতের সাধারণ ধর্ম, এবং মূতত্ত্ব হচ্ছে সীমিত পরিমাণ বিশিষ্ট দ্রব্যের সাধারণ ধর্ম।
সুতরাং ভূতত্ত্বের অভাবের অধিকরণে মূতত্ত্ব থাকে এবং অর্থাৎ যেমন হচ্ছে মন, মন হচ্ছে অভৌতিক দ্রব্য কিন্তু মূর্ত দ্রব্য। আবার তত্ত্বের অভাবের অধিকরণে ভূতত্ত্ব থাকে, যেমন হচ্ছে আকাশ, আকাশ অমূর্ত কিন্তু ভৌতিক দ্রব্য। ক্ষেত্র বিশেষে এই ভূতত্ত্ব এবং মূর্তত্ব ধর্ম দুটি একই অধিকরণে থাকে, যেমন ঘট পট এরা। ঘটপট প্রভৃতি পঞ্চভূত থেকে উৎপন্ন হওয়ায় ভূতত্ত্ব ধর্ম বিশিষ্ট, আবার সীমিত পরিমাণ বিশিষ্ট হওয়ায় সেই সব অনবস্থিতি হচ্ছে অনবস্থা দোষ। অনবস্থা দোষ হচ্ছে জাতির বাধক হয়, কারণ জাতিত্ব কোনো জাতি নয়, মানে জাতির জাতি যদি স্বীকার করা হয় তাহলে জাতির জাতি মানে জাতিত্ব স্বীকার করলে অনবস্থা দোষ ঘটে। ঘটত্ব, পটত্ব, গোত্র ইত্যাদি জাতির জাতি স্বীকার করলে সেই জাতির আবার জাতি স্বীকার করতে হয়, এবং এইভাবে জাতিত্ব, জাতিতত্ত্ব এবং জাতিতত্ত্ব যদি স্বীকার করা হয় তাহলে কি হবে, জাতির জাতি, জাতিত্ব, জাতিতত্ত্ব প্রভৃতি স্বীকার করলে ক্রমাগত আস্তে আস্তে এই জাতি বা জাতির জাতি, জাতিতত্ত্ব, জাতিত্ব ক্রমাগত এই প্রক্রিয়ার কিন্তু কোনো শেষ হবে না। সুতরাং জাতির জাতি এটা হচ্ছে জাতির জাতি হলো জাতির বাধক হয়ে যায়, জাতির জাতি আর স্বীকার করা হয় না, এটাকেই অনবস্থা দোষ বলে। পরবর্তী যেটি হচ্ছে পরবর্তী যে জাতি বাধক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রূপহানি। মানে যদি কোনো পদার্থের জাতি স্বীকার করলে সেই পদার্থের তার স্বরূপের হানি হয় তাহলে সেই জাতি হবে জাতি বাধক, মানে সেটাকে আর জাতি মানে জাতি বলা যাবে না। কারণ বৈশেষিকরা বলেন যে বিশেষ পদার্থ সংখ্যায় অনেক, কিন্তু তাদের প্রত্যেকেরই এক বিশেষ ধর্ম থাকে। সুতরাং সেই বিশেষ প্রত্যেকটা বিশেষ পদার্থের এই বিশেষ ধর্মকে অনুগত ধর্ম কল্পনা করে যদি বিশেষত্বরূপ কোনো জাতি স্বীকার করা হয় তাহলে সেই বিশেষ পদার্থের আর বিশিষ্টতা থাকে না, তাহলে তাদের স্বরূপের হানি হয়। সেই জন্য বিশেষত্বকে কোনো মানে বিশেষত্ব তাহলে কোনো আর জাতি হতে পারে না, বিশেষত্ব হচ্ছে জাতির বাধক। পরবর্তী হচ্ছে যেটা, সেটা হচ্ছে অসম্বন্ধ। অসম্বন্ধ হচ্ছে সম্বন্ধের অভাব হচ্ছে জাতির বাধক। মানে ন্যায় বৈশেষিক মতে জাতি ব্যক্তিতে সমবায় সম্বন্ধে থাকে এবং ঘট ব্যক্তির সঙ্গে ঘটত্ব জাতির সমবায় সম্বন্ধ, আবার পটের সঙ্গে পটত্ব জাতির হচ্ছে সমবায় সম্বন্ধ। সুতরাং সেইভাবে যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো যে জাতির জাতি কিন্তু স্বীকার করা যায় না, তাহলে সেটা অসম্বন্ধ হয় এবং অসম্বন্ধ হচ্ছে জাতির বাধক। সেই জন্য জাতির জাতি কিন্তু আর মানে তাহলে অসম্বন্ধ কিন্তু জাতির বাধক হয়ে যায়, আর জাতির সেক্ষেত্রে জাতির বাধক হয়ে গেলে সেটাকে আর জাতি বলে স্বীকার করা হয় না। এবার আমরা পরবর্তী যে বিষয়টি মানে আলোচনা করব সেটা হচ্ছে পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে পরবর্তী যে পদার্থটি নিয়ে আলোচনা করব সেই পদার্থটি হচ্ছে সমবায়। সমবায় মানে হচ্ছে ন্যায় বৈশেষিক মতে ন্যায় বৈশেষিকরা দুই প্রকার সম্বন্ধ স্বীকার করে এবং দুই প্রকার সম্বন্ধের মধ্যে একটাকে বলা হচ্ছে সংযোগ আর একটাকে বলা হচ্ছে সমবায় সম্বন্ধ। সংযোগ এবং সমবায়, এবং বলা যায় বস্তুর মধ্যে যে সাময়িক এবং অনিত্য যে সম্বন্ধ থাকে তাকেই বলা হচ্ছে
সংযোগ সম্বন্ধ। এবং দুটি দ্রব্যের মধ্যে যখন সম্বন্ধ মানে সংযোগ সম্বন্ধ বিরাজ করে, যেমন একটা আমার হাতের সঙ্গে যখন চেয়ারের সম্বন্ধ, যেমন একটা গাছে একটা পাখি যখন বসছে, সেই পাখির সঙ্গে যখন যে গাছের যে সম্বন্ধ, সেটাকে বলা হচ্ছে সংযোগ সম্বন্ধ। কিন্তু অপরপক্ষে দুটি পদার্থের মধ্যে যে নিত্য ও অবিচ্ছেদ্য যে সম্বন্ধ, অর্থাৎ দুটো অযুত সিদ্ধ পদার্থের মধ্যে যে সম্বন্ধ হয়, তা হচ্ছে সমবায় সম্বন্ধ। এবং 5টি ক্ষেত্রে সমবায় সম্বন্ধ দেখা যায়। এক হচ্ছে দ্রব্যগুণ, দ্বিতীয় হচ্ছে দ্রব্য কর্ম, তৃতীয় হচ্ছে ব্যক্তি জাতি, এবং চতুর্থ হচ্ছে নিত্য দ্রব্য বিশেষ এবং অবয়ব ও অবয়বীর মধ্যে এই সমবায় সম্বন্ধ লক্ষ্য করা যায়। এবং এই 5টি ক্ষেত্রেই অবিচ্ছেদ্য এবং আধার আধেয়র সম্বন্ধ হচ্ছে বর্তমান। কাজেই এই সম্বন্ধগুলির মধ্যে গুণ ও কর্ম দ্রব্যের মধ্যে থাকে, যেমন অবয়বে থাকে, যেমন অর্থাৎ কিনা কাপড় মানে বস্ত্র, কাপড়ের মধ্যে যেমন সুতোয় থাকে, সেরকম অবয়বের মধ্যে থাকে। সেরকম বিশেষ তার নিত্য দ্রব্যে অবস্থান করে এবং জাতি তার বিভিন্ন ব্যক্তির মধ্যে অবস্থান করছে। কারণ এইটা হচ্ছে সমবায় সম্বন্ধ। দ্রব্য, গুণ, কর্ম, সামান্য ও বিশেষ, এই 5টি পদার্থের বহুত্ব ও সমবায়ত্ব উভয় গুণই আছে, কিন্তু সমবায়ের মধ্যে বহুত্ব নেই। সমবায় হচ্ছে আমরা বলতে পারি এক ও নিত্য। অভাব পদার্থের মধ্যে কোনো সমবায় সম্বন্ধ থাকতে পারে না। অভাব পদার্থের মধ্যে আধার আধেয় সম্বন্ধ নেই। একমাত্র ভাব পদার্থের মধ্যেই কিন্তু এই সমবায় সম্বন্ধ থাকে। সুতরাং সমবায়ে কোনো সামান্য বা জাতি থাকতে পারে না। এই কারণে সমবায়ের জাতি হিসেবে গণ্য না হয়ে অখণ্ড উপাধি হিসেবে গণ্য হয়। সুতরাং আমরা দেখতে পেলাম যে সমবায় আর হচ্ছে সংযোগের যে আমরা পার্থক্যটা দেখি, সেখানে আমরা দেখছি যে সমবায় মানে দুটো যুতসিদ্ধ পদার্থের মধ্যে যে সম্বন্ধ স্বীকার করা হয়, সেটাকে বলা হচ্ছে সমবায় সম্বন্ধ। আর দুটো অযুত সিদ্ধ পদার্থের মধ্যে যে সম্বন্ধ স্বীকার করা হয়, সেটাকে বলা হচ্ছে অযুত সিদ্ধ দুটো পদার্থের যে সম্বন্ধ, সেটাকে বলা হচ্ছে সমবায় সম্বন্ধ। এবং বিশেষ আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব যে বিশেষ আলোচনার মধ্যে পরবর্তী বিশেষ হচ্ছে সামান্যের হচ্ছে বিপরীত। অর্থাৎ বিশেষ নাম থেকেই বলা যেতে পারে যে বৈশেষিক নামের হচ্ছে উৎপত্তি হয়েছে বিশেষ, এবং বৈশেষিকরা এই বিশেষ নামক এক প্রকার ভাব পদার্থের উল্লেখ করেছেন, এবং যার উল্লেখ অন্য কোনো দর্শনে নেই। অর্থাৎ বিশেষ হচ্ছে সামান্যের বিপরীত, মানে সামান্য অনুগত বুদ্ধির জনক, আর বিশেষকে বলা হয় ভেদ বুদ্ধির জনক। সামান্য অনেককে একের মধ্যে অন্তর্ভুক্ত করে, কিন্তু বিশেষ এককে অন্য থেকে ব্যবৃত্ত করে, অর্থাৎ ভিন্ন করছে। আমরা যখন সাধারণত অনিত্য বস্তুর ভেদক ধর্মকে তার বিশেষ ধর্ম বলে মনে করি, তখন আমরা সাধারণ মতে ঘটের ঘটত্বকে তার বিশেষ ধর্ম বলি,
কারণ ঘটত্ব ধর্ম ঘটকে অন্যান্য বস্তু থেকে, যেমন পট ইত্যাদি থেকে ভিন্ন করে। সুতরাং দুটি বস্তু ঘট হলে তাদের ভিন্ন বর্ণ হবে, কেননা সেখানে একটি ঘটেই বর্ণ সেই ঘটটিকে অন্য ঘট থেকে কিন্তু ভিন্ন করছে। কিন্তু যদি দেখা যায় যে দুটো ঘটের বর্ণ যদি একই রকম হয়, মানে যখন বিশেষ যখন কি যে একটা থেকে আরেকটাকে যখন আমরা ভিন্ন করছি, যেটা এককে অন্য বস্তু থেকে যখন ব্যবহৃত করি বা ভিন্ন করি, তখন সেটাকেই তো আমরা বিশেষ বলছি। কিন্তু যখন দেখা যায় যে দুটো ঘটের বর্ণ যদি এক হয়, তার ঘটের বর্ণ যদি পৃথক হয়, তাহলে একটি ঘটকে আরেকটি ঘট থেকে আমরা পৃথক করতে পারি বা সেটা তাদের বিশেষ ধর্ম হয়। কিন্তু যদি দেখা যায় যে দুটি ঘটের বর্ণ যদি এক হয়, তাহলে তাদের বিশেষ কি হবে না, দুটি ঘটের বর্ণ যদি এক হলে তাহলে ঘট দুটির অবয়ব হচ্ছে তাদের বিশেষ। কেননা একটি ঘটের বিভিন্ন অংশ অবয়ব অন্য ঘট থেকে ভিন্ন হয়, তাহলে ওই অবয়বের ভিন্নতার জন্যই একটি ঘটকে অপর একটি ঘট থেকে পৃথক করা যাবে। কাজেই সাধারণ মতে যা কোনো অবয়বীকে কোনো অবয়ব থেকে পৃথক করে, সেটাই হচ্ছে তার বিশেষ। সুতরাং বৈশেষিকরা বলছেন যে, মানে বৈশেষিক দর্শনে বিশেষ পদার্থকে সাধারণভাবে ভেদক ধর্মরূপে গ্রহণ করা হয়নি। বৈশেষিকরা যে বিশেষ পদার্থের কথা বলেন তা হলো অন্তবিশেষ, অর্থাৎ অন্ত মানে হচ্ছে শেষ বা চরম। অন্তবিশেষ অর্থে বলা হচ্ছে চরম বিশেষ বা অন্তিম ভেদক ধর্ম। যখন দুটি পদার্থের ভিন্নতা তাদের জাতি, গুণ, ক্রিয়া, অবয়ব ইত্যাদির সাহায্যে নির্ণয় করা যায় না, তখনই বলছে যে তাদের প্রত্যেকের একটা চরম ভেদক ধর্ম থাকে। সেটাই হচ্ছে ওই ধর্মের হচ্ছে তাকে ভেদক ধর্মটাকেই বলা হচ্ছে ওখানে বিশেষ। সুতরাং বিশেষ মানে হচ্ছে সামান্যের, সহজ কথায় হচ্ছে সামান্যের একটা সামান্যের বিপরীত এবং অংশহীন নিত্য দ্রব্যগুলির মৌলিক বৈশিষ্ট্য বা তাদের অসাধারণত্বকে বলা হয় বিশেষ। এবং এই বিশেষ পদার্থটি না থাকলে একটি নিত্য দ্রব্যকে অপর একটি নিত্য দ্রব্য থেকে পৃথক করা সম্ভব নয়। কেবলমাত্র নিত্য দ্রব্যকে আশ্রয় করে বিশেষ বৃত্তি অবস্থান করে বিশেষ হয়ে যায় একটা নিত্য পদার্থ। আবার বিশেষ সংখ্যায় হচ্ছে বহু, কারণ যেসব নিত্য দ্রব্যকে আশ্রয় করে বিশেষ বিদ্যমান থাকে তারা সংখ্যায় বহু এবং এই বিশেষ স্বরূপত অতীন্দ্রিয়। কাজেই পরমাণুর মতো বিশেষের লৌকিক প্রত্যক্ষ সম্ভব নয়। অনুমান ও যোগজ প্রত্যক্ষের সাহায্যেই এই বিশেষের অস্তিত্ব জানা যায়। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অভাব পদার্থ নিয়ে আলোচনা করব। অভাব, ন্যায় বৈশেষিক মতে ন্যায় বৈশেষিকের মতে অভাব অস্তিত্বের মতনই একটি বাস্তব তত্ত্ব এবং অভাব কথাটির অর্থ হলো যে কোনো কিছুর অস্তিত্বহীনতা। যেমন কোনো অস্তিত্বশীল বস্তু আমাদের প্রত্যক্ষের বিষয় হয়, তেমনি কোনো বস্তুর অভাবও আমাদের বাস্তব ঘটনা হিসেবে আমাদের সাক্ষাৎ উপলব্ধির বিষয় হয়। আমরা যেমন
যেমন হচ্ছে ভূতলে ঘট নেই, এই কথা বললে যেরকম ভূতলের অস্তিত্ব আমরা অনুভব করি, তেমনি ঘটের অভাবটাও আমরা অনুভব করি। কাজেই স্বীকার করতে হয় যে ঘট পট প্রভৃতি যেমন পদার্থ রূপে গণ্য হয়, তেমনি ঘটাভাব পটাভাব প্রভৃতি স্বতন্ত্র পদার্থ রূপে গণ্য হয়। যার অভাব তাকে বলা হয় প্রতিযোগী। এই প্রতিযোগী যদি কোনো ক্ষেত্রে প্রসিদ্ধ বা প্রমাণ সিদ্ধ হয়, তাহলে অন্য কোনো ক্ষেত্রে তার না থাকা, মানে অন্য কোনো ক্ষেত্রে তার না থাকাকে বলা হচ্ছে অভাব, এবং সেটাই অভাব পদার্থ বলে বিবেচিত হয়। অবশ্য যদি প্রতিযোগিতা যদি শশক সিংহ বা বন্ধাপুত্রের মতন অলিক হয়, তাহলে সেটিকে আর অভাব বলে গণ্য করা যায় না। সুতরাং ন্যায়বৈশেষিক দার্শনিকরা বলেন যে অভাবের প্রত্যক্ষে বিশেষ্য বিশেষণ ভাব বা বিশেষণতা নামক ষষ্ঠ প্রকার সন্নিকর্ষ স্বীকার করলেই তবেই বলা যায় যে অভাব প্রত্যক্ষে বিশেষ্য বিশেষণ ভাব বা বিশেষণতা নামক ষষ্ঠ প্রকার সন্নিকর্ষ স্বীকার করে বলেন যে প্রত্যক্ষই অভাব জ্ঞানের হচ্ছে উৎস। সুতরাং আমরা বলতে পারি যে ন্যায়বৈশেষিকরা অভাব অস্তিত্বে ন্যায়বৈশেষিকদের মতে অভাবের অর্থই হলো হচ্ছে কোনো বস্তুর অস্তিত্বহীনতা। অর্থাৎ যেমন কোনো অস্তিত্বশীল বস্তু যেরকম আমাদের প্রত্যক্ষের বিষয় হয়, তেমনি আবার যার অস্তিত্ব নেই সেও আমাদের প্রত্যক্ষের বিষয় হয়। সুতরাং বলা যেতে পারে যে অভাব সেই ক্ষেত্রে মানে অভাবের প্রত্যক্ষ আমরা বলতে পারি যে যার অস্তিত্ব নেই সেটাই হচ্ছে অভাবের জ্ঞানের বিষয়। অভাবও হচ্ছে একটা সৎ বস্তু। ভাব পদার্থের যেমন অস্তিত্ব আছে, তেমনি আবার অভাব পদার্থেরও তেমনি অস্তিত্ব আছে। অর্থাৎ ভূতলে ঘট আছে যেমন বললে ভূতলের অস্তিত্বেরও জ্ঞান হচ্ছে, তেমনি তার অভাবটা ভূতলে যে ঘট নেই সেই ঘটের অভাবেরও আমাদের নাস্তিত্বেরও জ্ঞানটা হচ্ছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে বৈশেষিক দর্শনে যে 6টা ভাব পদার্থ স্বীকার করা হয়েছে, 6টা ভাব পদার্থ হচ্ছে পদার্থকে পদার্থ বলতে বৈশেষিক দর্শনে বলছে পদস্য অর্থ হচ্ছে পদার্থ। পদের যা অর্থ, পদের দ্বারা আমরা যে বিষয়টাকে বুঝতে পারছি, পদের দ্বারা যে বিষয়টা বোধিত হয়, পদের দ্বারা যেটাকে আমরা বোঝাই, যেটাকে বোঝানো হয়, তাই হচ্ছে পদের অর্থ। ঘট পট ইত্যাদি শব্দ হলো পদ, তেমনি ওই সব পদ যে বস্তুটাকে নির্দেশ করছে, যে বস্তুকে বোঝাচ্ছে, তাই হলো পদার্থ। ঘট হচ্ছে ঘট পদের, আর পট হচ্ছে পট পদের অর্থ। তার অর্থকে অর্থাৎ ঘট পট এগুলোই হলো পদার্থ, এবং পদার্থ মাত্রই তারা বলছেন যে জ্ঞেয় এবং অভিধেয়। অর্থাৎ ঘট পদের দ্বারা তার অর্থকে, অর্থাৎ ঘট বস্তুকে বুঝতে হলে ওই ঘটের জ্ঞান প্রয়োজন, এবং ওই জ্ঞান প্রত্যক্ষ জ্ঞানও হতে পারে, আবার পরোক্ষ জ্ঞানও হতে পারে। জ্ঞানের বিষয় মাত্রই হবে সৎ বস্তু। কাজেই পদার্থ মাত্রই হচ্ছে সৎ বস্তু। পদার্থ অভিধেয়, অর্থাৎ নামের দ্বারা বাচ্য। ঘট পদার্থকে ঘট নামে এবং পট পদার্থকে
পট নামে অভিহিত করা হয়। তাহলে ঘট পট জাতীয় পদার্থ মাত্রই হচ্ছে জ্ঞেয় এবং দ্বিতীয়ত হচ্ছে সেটা অভিধেয়, অর্থাৎ নাম, এবং সেটা হচ্ছে আমাদের জ্ঞানের বিষয়। মহর্ষি গৌতম তার ন্যায় দর্শনে যে 16টি পদার্থের উল্লেখ করেছেন বলা যায়, এবং বৈশেষিক দর্শনে আবার 7 প্রকার পদার্থের উল্লেখ আছে। সুতরাং এই সব পদার্থকে আমরা দুটো প্রকারে বিন্যস্ত করেছি সহজ কথায়। যেমন হচ্ছে একটা হচ্ছে ভাব পদার্থে আর একটা হচ্ছে অভাব পদার্থে। যেটার অস্তিত্বমূলক পদার্থগুলি হচ্ছে ভাব পদার্থ, আর যেটার অস্তিত্ব নেই মানে নাস্তিত্বমূলক পদার্থ হচ্ছে অভাব পদার্থ। কোনো কিছুর অস্তিত্ব যেমন পদার্থ, তেমনি নাস্তিত্ব হচ্ছে পদার্থ, কেননা তারা উভয়ই হচ্ছে জ্ঞেয়। জ্ঞেয় মানে হচ্ছে জ্ঞানের বিষয়, এবং অভিধেয়। অভিধেয় মানে হচ্ছে নামের দ্বারা বাচ্য। এবং বস্তুবাদী বৈশেষিক মতে জ্ঞানের বিষয় জ্ঞানের উপর নির্ভরশীল নয়, জ্ঞানের বিষয় হচ্ছে জ্ঞানাতিরিক্ত সদ্বস্তু। অভাব জ্ঞানের বিষয় হওয়ায় অভাব হচ্ছে সদ্বস্তু। সুতরাং ভাব পদার্থের যেরকম অস্তিত্ব আছে তেরকম অভাব পদার্থেরও অস্তিত্ব আছে। সুতরাং বৈশেষিকরা যে পদার্থের শ্রেণীবিন্যাসটি করেছে সেটা এইভাবে করেছে যে পদার্থকে তারা দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ভাব পদার্থ আর একটা হচ্ছে অভাব পদার্থ। ভাব পদার্থগুলোকে নিয়ে আমি আলোচনা করলাম, সেটা হচ্ছে দ্রব্য, প্রথমটি হচ্ছে দ্রব্য, তারপর হচ্ছে গুণ, তারপরে হচ্ছে কর্ম, তারপর সামান্য, তারপর বিশেষ, এবং পরিশেষে বা শেষ যে ভাব পদার্থটা সেটা হচ্ছে সমবায়। আর অভাব যখন আমি আলোচনা করলাম সেখানে অভাব পদার্থকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। অভাবকে সেটা হচ্ছে একটা হচ্ছে অনন্যাভাব আর একটা হচ্ছে সংসর্গাভাব, এবং এই সংসর্গাভাবকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাগভাব, একটা হচ্ছে ধ্বংসাভাব, আর একটা হচ্ছে অত্যন্তাভাব। এবং অনন্যাভাব মানে দুটি পদার্থের মধ্যে যে ভেদ, যেমন হচ্ছে টেবিল চেয়ার নয়, বই খাতা নয়, যে এইরকম যে দুটো পদার্থের মধ্যে যে ভেদ থাকে, মানে একটি পদার্থের মধ্যে আরেকটা পদার্থের যে অভাব থাকে সেটাকে বলা হচ্ছে অনন্যাভাব। এবং আর দুটো পদার্থের মধ্যে যে ভেদ, চিরকালীন যে ভেদ থাকে, যে এটা এই বস্তু নয় এবং ওই বস্তু এটা নয়, মানে টেবিলের মধ্যে চেয়ারের যে অভাব বা চেয়ারের মধ্যে টেবিলের যে অভাব, যে দুটো অভাব মানে দুটো বস্তুর যে অভাব থাকে সেটাকে বলা হচ্ছে অনন্যাভাব। আর পরবর্তী যে দ্বিতীয় যে অভাবটা হচ্ছে সেটা হচ্ছে সংসর্গাভাব, মানে একটা বস্তুর মধ্যে যে আরেকটা বস্তুর যে অভাব থাকে সেটাকে বলা হচ্ছে সংসর্গাভাব। যেমন হচ্ছে বোতলে জলের যে অভাব, ফুলদানি ঘটেতে ফুলদানির যে অভাব যদি থাকে তাহলে সেই যে অভাবটা সেটাকে বলা হচ্ছে সংসর্গাভাব। এবং এই সংসর্গাভাবকে 3টে ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্রাগভাব, দ্বিতীয় ভাবটিকে বলা হচ্ছে ধ্বংসাভাব, আর তৃতীয় ভাবটিকে হচ্ছে অত্যন্তাভাব বলা হয়। প্রাগভাব মানে কোনো বস্তুর উৎপত্তির পূর্বে যে তার মধ্যে যে অভাব থাকে সেটা হচ্ছে প্রাগভাব, আর উৎপত্তির পর যখন বস্তুর ধ্বংস হচ্ছে সেই বস্তুর মধ্যে যে ধ্বংসাবশেষের যে বস্তুর অভাব থাকে সেটাকে বলা হচ্ছে বস্তুর ধ্বংসাভাব। আর তৃতীয় যে ভাবটা সেটা